রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের সদস্য, একেবারে স্থায়ী সদস্য হবার জন্য এবার ভারতের কাছে আসতে চলেছে আমন্ত্রণপত্র। কিন্তু কেন? আমরা সবাই জানি যে চীনের ভেটোতে কিন্তু ভারতের এই স্থায়ী সদস্য হওয়া হয়নি। কিন্তু তাহলে এই 2026 সালে দাঁড়িয়ে এমন কি ঘটনা ঘটে গেল যে ভারতের কাছে এবার স্থায়ী সদস্য হবার জন্য আমন্ত্রণপত্র আসতে চলেছে? কারা রয়েছেন এই P5-এ একটু আপনাদেরকে মনে করিয়ে দিই যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টা দেশ, যাদেরকে P5 বলে অভিহিত করা হয়। কারা তারা? চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউএসএ। এই 5টা দেশ হচ্ছে স্থায়ী সদস্য এবং তার পাশাপাশি আরও 10টা নন পার্মানেন্ট দেশ রয়েছে। কিন্তু ভেটো দেওয়া হয়েছিল কিন্তু চায়নার তরফ থেকে। তাহলে কি ঘটতে চলেছে? ভারত যদি নিরাপত্তা পরিষদের এবার স্থায়ী সদস্য দেশ হয়, তাহলে ভেটো লাগিয়ে কি দুনিয়া চালাবে ইন্ডিয়া? আমরা এই পুরো বিষয়টা সম্পর্কে জানবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি এই পুরো বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে 2026-এ দাঁড়িয়ে এমন কি ঘটলো যে নিরাপত্তা পরিষদে বা স্থায়ী সদস্যপদ দেবার জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হচ্ছে? দেখুন, বহু গ্লোবাল পার্সপেক্টিভ চেঞ্জ হতে চলেছে, বহু গ্লোবাল পার্সপেক্টিভ। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি জন্য এই চেঞ্জগুলো আসছে, সেইগুলো বোঝাটা খুব আবশ্যক। তার কারণটা হচ্ছে, আজ থেকে ধরুন 6 মাস আগে যেভাবে নিরাপত্তা পরিষদ ভাবত, আজ থেকে 6 মাস বাদে নিরাপত্তা পরিষদ একই রকম ভাববে সেই পরিস্থিতি আর বিশ্বতে নেই। তার একটা মূল কারণ হচ্ছে গ্লোবাল পারসেপশনটা অ্যাবাউট ওয়ার্ল্ড ব্যালেন্স চেঞ্জ হচ্ছে। এই কিছুদিন আগে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের একটা টুইটে দেখলাম, একটা কথা বলা হয়েছে স্টেবিলিটির কথা। এই গ্লোবাল স্টেবিলিটিতে ফালক্রাম হিসাবে সবসময় ধরা হচ্ছে ভারতকে, এবং আরো গভীরভাবে ধরা হবে। সেটা কেউ চাক, কেউ না চাক, কেউ মনে করুক যে ভারত একটা ডেড ইকোনমি, সেটা তার নিজস্ব পার্সোনাল প্রবলেম। তার জন্যে গোটা বিশ্ব সেই আকারে আর ভাবতে রাজি নয়। এবং তার একটা বড় কারণটা বোঝার চেষ্টা করুন। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল একটা কথা বুঝতে পেরেছে ডাউন দ্য লেন, যে জাস্টিফিকেশন বিহাইন্ড ভায়োলেন্স যেমন থাকা উচিত, সেরকমই জাস্টিফিকেশন বিহাইন্ড দ্য পিস ন্যারেটিভ। আমি ইংরেজিতে ইচ্ছা করে দুটো লাইন বললাম, বিকজ এই লাইন দুটো নিয়েই আজকে গ্লোবাল বহু কনক্লেভ, বহু ডিসকাশন হচ্ছে। জাস্টিফিকেশন ইন পিস ন্যারেটিভ কি? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মানুষকে মনে হলো যে এই মানুষটা ধরুন চোর, তাকে দেখে মনে হলো চোর, কোনো প্রমাণ নেই, কোনো অকথ্য প্রমাণ নেই আমার কাছে, কোনো রকম কোনো এমন জিনিস নেই যেটা থেকে প্রমাণিত হয় লোকটা চোর। আমি কি করলাম? আমি গিয়ে তাকে উদুম পেটাতে শুরু করলাম এবং রক্তাক্ত করে দিলাম। করে দিয়ে যখন লোকজন আমাকে জিজ্ঞেস করলো, আপনি নাকি রক্তাক্ত করলেন কেন? আমি বললাম, আমার মনে হয়েছে এ চোর, তার জন্য শাস্তি পাওয়া দরকার, আমি তাকে পিটিয়ে দিলাম। এটা হতে পারে না। এখানে একটা আইন ব্যবস্থা আছে, যদি সন্দেহ হয় আইন ব্যবস্থায় যায়, আইন ব্যবস্থা তাদের ব্যাপারে বিচার নেবে, তাদের ব্যাপারে পর্যবেক্ষণ করবে। হু অ্যাম আই টু ডিসাইড যে কে চোর কে চোর নয়? এই গ্লোবাল প্ল্যাটফর্মেও যেটা ডোনাল্ড ট্রাম্প পরিচালিত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা করছে, যদিও এটা একা ডোনাল্ড ট্রাম্প পরিচালিত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা করেছে তা নয়, ইতিহাসে জর্জ বুশও করেছে, বিল ক্লিন্টনও করেছে, এবং হয়তো ওবামার ক্ষেত্রে একটু কম, কিন্তু তারপরের ক্ষেত্রে ট্রাম্প তো এসে এদের সবাইকে ছাপিয়ে চলে যাচ্ছে। এরা সবাই একটা জিনিস প্রমাণ করতে খুব উদ্যোগী, যে আমরা কোনো না কোনো বিষয়কভাবে আমরা আক্রমণ এমনভাবে একটা দেশকে করব, সেই দেশের রিসোর্স, সেই দেশের মিনারেল, সেই দেশের যা ট্রেড কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি আছে, সেটাকে দখল করব। এবং সেই দখল করার জন্য যে একটা হেডার ন্যারেটিভ দরকার, সেই হেডার ন্যারেটিভটা হবে কখনো ড্রাগ, কখনো সিভিল ডিসোবিডিয়েন্স, কখনো গভর্নমেন্টাল নন অ্যালাইনমেন্ট, এইসব দিয়ে আমরা অ্যাটাক করতে শুরু করে দেবো। এটা কোনোদিন হতে পারে না, এবং সেটা ইউরোপিয়ান ইউনিয়ন যেমন বুঝেছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলও বুঝতে শুরু করেছে, এবং সবারই উত্তর হিসাবে এই প্রশ্নগুলোর একটাই দেশের নাম ভেসে আসছে, সেটা ভারতবর্ষ। একদম। এবং কারা রয়েছে এই যে নন পার্মানেন্ট যে দেশগুলো রয়েছে 10টা, আমি নামগুলো একটু বলি যে কারা রয়েছে, তাহলে হয়তো দর্শকদের বুঝতে সুবিধা হবে। বাহরিন রয়েছে, কলম্বিয়া রয়েছে, কঙ্গো রয়েছে, ডেনমার্ক, গ্রিস, লাটভিয়া, লিবেরিয়া, পাকিস্তান, পানামা এবং সোমালিয়া। এই 10টা দেশ কিন্তু নন পার্মানেন্ট, অর্থাৎ 5টা পার্মানেন্ট P5 আর 10টা হচ্ছে নন পার্মানেন্ট। মোটামুটি হচ্ছে এটাই স্ট্রাকচার।
এবং এরাই কিন্তু মোটামুটি ভাবে কিভাবে কাজ করে এই ইউনাইটেড নেশনসের এই সিকিউরিটি কাউন্সিলের কাজটা মূলত কি? দেখুন, মূলত কাজ হচ্ছে স্ট্র্যাটেজিক সিকিউরিটি ব্যালেন্স গ্লোবে রাখাটা। পয়েন্টটা হচ্ছে কোনো দেশ ধরুন অত্যাধিক ইচ্ছাকৃত মানে এমন সিকিউরিটি ব্রিচ করে যাচ্ছে যেটা বাকি দেশের টেরিটোরিয়াল অবজেক্টিভগুলোকে কোয়েশ্চেন মার্কে আনছে, সেটা কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ডিসকাশন হওয়ার মতো কথা। যদি ধরুন এমন কিছু সিকিউরিটি অ্যালগোরিদমস আছে যেগুলো বিশ্বের পরিমাপকে বলুন, বিশ্বের ব্যালেন্সকে বলুন নষ্ট করছে, সেইগুলো হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ম্যাটার। আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। সবাই মিলে যখন কেউই বেসিক্যালি ডিসকাশন করতে চাইছিল না, তখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে ডিসকাশন শুরু হয়েছিল। তখন মনে হয়েছিল ক্লাইমেট চেঞ্জটা কি বিরাট কোনো একটা বিষয় যেটা নিয়ে সিকিউরিটি কাউন্সিলে ডিসকাস হওয়ার মতো। আজকের ডেটে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির ওয়ান অফ দ্য বিগেস্ট টপিক। পয়েন্টটা হচ্ছে এটা কেন, বাকি দেশগুলো যখন অবগত হলো যে এটার গুণগত কারণটা কি, এটা যদি আমরা এখনই কন্ট্রোল না করতে পারি কতভাবে বিপদে পড়তে পারবো, তখন লোকেরা বুঝতে পারলো ক্লাইমেট চেঞ্জ কত ইম্পর্টেন্ট। আজকের ডেটে দাঁড়িয়ে যখন টেররিজম নিয়ে এত ফোরামে ডিসকাস হচ্ছে, সেই কাউন্টার টেররিজম বা সেই টেররিজমকে কিভাবে বিভিন্ন স্তরে গিয়ে আটকানো যেতে পারে, কিভাবে ডাইলিউট করা যেতে পারে, সেইগুলো নিয়ে ডিসকাস করার জন্য সেই সমস্ত দেশকে ইনভলভ করার প্রয়োজনীয়তা আছে, যেই দেশগুলো ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের মতো একটা পোডিয়ামকে ব্যবহার করে তাদের বার্তাটা আগামী পৃথিবীর কাছে পৌঁছে দিতে পারবে। একদম। এবং এর সঙ্গে আরেকটা বিষয় এবার পরিষ্কার হব আপনার কাছ থেকে, সেটা হচ্ছে চীন আগেরবার ভেটো দিয়েছিল, এটা মোটামুটি আমরা সবাই জানি, এবং ভারত সেখানে সদস্যটা হতে পারেনি। এমন কি ঘটে গেল যে চীন এবার চাইছে ভারতকে? তার মধ্যে কারণটা কি? পেছনে কি ব্রিক্স, মানে সেই কি বিআরআই? দেখুন, সম্পর্ক ভাঙে না, মাঝে মাঝে রাগারাগি হয় আবার ঠিক হয়ে যায়। সুতরাং এই সম্পর্কের ভাঙা না ভাঙার ব্যাপারটা অনেকটা বলতে পারেন আন্তর্জাতিক সম্পর্কটাকে যদি কোনো সিনেমা স্ক্রিপ্ট হিসাবে ধরেন, সেটা কোথাও গিয়ে মনে হয় ইয়াশ চোপড়ার একটা ওই রোম্যান্টিক সিনেমার মতো। আবার লাস্টে এন্ডের আগে গিয়ে সব হিরো হিরোইন এক হয়ে যাবে, সবাই মিলে যাবে, এরকম একটা ব্যাপার। দ্যাট ইজ নট দ্য আইডিয়ালিস্টিক কেস, বাস বোঝানোর জন্য সুবিধা হচ্ছে। ব্যাপারটা এরকম, অনেকটা চীন এতদিন ধরে যেটা বুঝতে পেরেছিল যে ভারত কম্পিটিটর, এইবার চীন প্রথমবার বুঝতে শুরু করেছে যে আমার ইনভেস্টমেন্টগুলো আজকে টেররিজমের জন্য একটা প্রবলেমসাম জায়গায় চলে গেছে। দ্বিতীয় জিনিস হচ্ছে আমার ইনভেস্টেড অরিজিনসগুলোর মধ্যে কোনো না কোনোভাবে ইন্টেনশনাল ইন্টারফেয়ারেন্স হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এই দু জায়গাতে সাংঘাতিক রকম ইন্টারফেয়ার করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং সেখানে যেমন বাংলাদেশে তো ভারতের ইনভেস্টমেন্ট প্রচুর, সেখানে যেমন ভারতেরও একটা সাফারিং করার প্রবণতা আছে, সেরকম পাকিস্তানে কিন্তু ভারতের ইনভেস্টমেন্ট সে অর্থে না থাকলেও পাকিস্তানে চায়নার ইনভেস্টমেন্ট কিন্তু সাংঘাতিক আছে। সুতরাং চায়না বুঝতে পেরেছে যে আজকে যে ভারত যে মানে গাত্রদাহ যে যন্ত্রণার জন্য চিৎকার চেঁচামেচি করছিল, ওই যন্ত্রণাটা কোথাও গিয়ে চায়নাও ফিল করছে যে আমাদেরও কোথাও গিয়ে যন্ত্রণা হচ্ছে। তখন চায়না যে থিওরিটা নেওয়ার চেষ্টা করছে যে একটা ব্যালেন্স থিওরিতে কোথাও গিয়ে একটা অ্যালাইনমেন্টে আসতে হবে ভারতবর্ষের সাথে। এই যে সেন্স অফ অ্যালাইনমেন্টটা তৈরি হচ্ছে, এই সেন্স অফ অ্যালাইনমেন্টটাকে প্রশ্রয় দেওয়া